পর্ব 44। নীল, আমি এক্ষুনি যা করলাম সেই বিষয়ে তোমার কি মত? সবাই ভেবেছিল বিষয়টা মিটে গেছে, কিন্তু সবাইকে চমকে দিয়ে সোহিনী নীলের দিকে এগিয়ে গিয়ে এই কথা জিজ্ঞেস করলো, তুমি একদম ঠিক কাজ করেছো। নীল আশা করেনি যে সোহিনী এসে ওকে এভাবে প্রশ্ন করবে, তবে সঠিক কাজের বাহবা পাওনা ছিল সোহিনীর, তাই বেশ হাসি মুখেই প্রশংসা করলো সোহিনীর। আমার সিদ্ধান্ত নীল স্যারের একদম ঠিক মনে হয়েছে, তাই আমার আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি এখন আসছি। হাসি মুখে কথাগুলো বলে সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল সোহিনী। এটা কি হলো? সোহিনী নীলকে জিজ্ঞেস করলো যে ও ঠিক কাজ করেছে কিনা। হ্যাঁ, এর অর্থ কি? সবাই অবাক হয়ে কানাঘুষো শুরু করলো। এমনকি সোহিনীর কাণ্ড দেখে কল্যাণীও প্রচন্ড অবাক হয়ে গেলেন। নীল কেমন পেঁয়াজের মতো খোসা ছাড়ছে। পরতে পরতে ওর ব্যাপারে নতুন কিছু জানা যাচ্ছে। এসব ভীষণই অবিশ্বাস্য সবার কাছে। ব্যাপারটা ভীষণই হাস্যকর, তাই না? এটা সেন পরিবারের বিষয়, তাহলে ও আমার মতামত কেন জানতে চাইলো বুঝলাম না। আমি তো সেন পরিবারের সদস্যও নই, একটা মাথা মোটা গবেট আমি। বেশ নিজের উপর খিল্লি করে কথাগুলো বলতে লাগলো নীল। তোমার বাজে কথা বলা বন্ধ করবে? এ কথা বলে নীলকে নিজের দিকে টেনে নিল আদ্রিতা। তারপরই নীলের চোখের দিকে তাকিয়ে কি যেন একটা খুঁজতে লাগলো। হয়তো ওর মনের প্রশ্নগুলোর উত্তর খুঁজছিল নীলের চোখে। নীলের মধ্যে এমন কি আছে যে সোহিনী ওর সঙ্গে এতটা নরম হয়ে কথা বলল? নীল আর সোহিনীর মধ্যে কি কিছু? না না, এটা কিভাবে সম্ভব? কোথায় সোহিনী আর কোথায় নীল? কিন্তু এসব কেন হচ্ছে তা আমার জানা দরকার। কিছুদিন ধরে নীলের মধ্যে এত আত্মবিশ্বাস কোথা থেকে আসছে, আর নীলের প্রতি সোহিনীর এত ইন্টারেস্ট কেন? এ আবার কবে ঘটলো? এমন অনেক প্রশ্ন আদ্রিতার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। সেন পরিবারের কেউই নীলকে ঠিক বিশ্বাস করতে পারছিল না। সবাই সন্দেহের চোখে ওর দিকে তাকিয়েছিল। এবার কি নীলের সিক্রেট সকলের সামনে চলে আসবে? এসব ভাবতে ভাবতে নীল একটা দীর্ঘশ্বাস নিল। কল্যাণী সেনও নীলের এসব কথা বিশ্বাস করলেন না, ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এসব দেখে নীল বুঝলো আর এখানে থাকা ঠিক হবে না। মানে কেটে পড়তে পারলেই ভালো। তাই এক পা দুপা করে দরজার দিকে যেতে থাকলো। কিন্তু স্বামীরা নিজের স্ত্রীর হাত থেকে এত সহজে পার পায় না। নীলও পেল না। বেরিয়ে যাওয়ার আগেই খপ করে আদ্রিতা ধরল নীলকে। কোথায় যাচ্ছ? 1 মিনিট দাঁড়াও। কি হলো বউ? মুচকি হেসে মস্করা করলো নীল। নীলের মুখে এমন একটা ডাক শুনে আদ্রিতারও বেশ হাসি পেল। দরজার কাছে দুজনেই দাঁড়িয়ে রইল। লজ্জায় রাঙা হয়ে গেল আদ্রিতার মুখ। এভাবে আদর করে বউ বলে ডাকলে কি না ভালোবেসে থাকা যায়? আদ্রিতার পেটের ভেতরটা কেমন গুড়গুড় করে উঠল। এমন অবস্থা হলো যে ও ঠিক কি কারণে নীলকে ডেকেছিল সেটাই এক মুহূর্তের জন্য ভুলে গেল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিল আদ্রিতা। ওর মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তাই সেদিকে মন দিল এবার। নীল, আমাকে সত্যি করে বলো তো, এখানে আসার আগেই কি তুমি সবকিছু জানতে পেরে গিয়েছিলে? আর সোহিনীর সঙ্গে তোমার কি সম্পর্ক? ও তোমার থেকে মতামত চাইলো কেন? ও তোমার সাথে এভাবে কথা বলছিল কেন, যেন তোমরা অনেকদিন ধরে একে অপরকে চেনো? এসব প্রশ্ন করতে করতে আদ্রিতার চোখে মুখে সন্দেহ প্রকাশ পেল। সেটা নীলের চোখ এড়ালো না। তুমি কি জেলাস ফিল করছো? আদ্রিতার কথা শুনে মুচকি হেসে জিজ্ঞেস করলো নীল। আদ্রিতা জেলাস ফিল করছে ভেবে নীল মনে মনে খুশিই হলো। না, একদম নয়। তুমি আমাকে সত্যি কথা বলবে কিনা? ছলে ছলে চোখে প্রশ্ন করলো আদ্রিতা। কিন্তু আর নীলের চোখের দিকে তাকাতে পারল না। মুখ নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল সে। নীলের চোখের দিকে তাকাতে পারছিল না আদ্রিতা। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর জ্বালাবো না, সত্যি কথা বলছি। আসলে ব্যাপারটা হলো, আমি তো সোহিনীর ক্লাসমেট ছিলাম। আমি আজ ওকে ফোন করেছিলাম, তখনই ওর থেকে এই বিষয়টা জানতে পারলাম। নীল নিজের অভিমানী বউকে আশ্বস্ত করে বলল, আচ্ছা তোমরা ক্লাসমেটস? তাহলে ও তোমাকে এমন নেম স্যার কেন বললো? আমরা ক্লাসমেটসদের সঙ্গে এভাবে কথা বলি? তোমাদের দেখে তো বন্ধু মনে হচ্ছিল না? সোহিনী তো তোমাকে একটু বেশি রেসপেক্ট দিয়ে কথা বলছিল। ক্লাসমেট কম কলিগ বেশি মনে হচ্ছিল তোমরা দুজন। এ কথা বলতে বলতে নিজের মুখটা তুলে নীলের দিকে তাকালো আদ্রিতা। সে নীলের চোখ মুখ দেখে বুঝতে চাইছিল যে বিষয়টা আদতে কি। তা জানি না, আসলে আমার একটা চার্ম আছে না, ওই দেখেই সবাই গলে যায়, কেউ ইগনোর করতেই পারে না। নিজের মাথার চুলগুলো ঘেটে দিয়ে ঠোঁটের কোণে হাসি এনে কথাগুলো বলল নীল। কিন্তু মুহূর্তেই ওর সমস্ত মস্করাতে জল ঢেলে দিল আদ্রিতা। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সে নীলের দিকে। তখনই নীলের ফোনটা বেজে উঠল। এই তো একটা সুযোগ পেয়েছে নীল আদ্রিতার এই প্রশ্নবাণের থেকে নিজেকে রক্ষা করার। ফোনের দিকে না তাকিয়েই ও বলল, মনে হচ্ছে আমার বস ফোন করেছে, নিশ্চয়ই কিছু একটা কাজ চলে এসেছে, এখন আমাকে যেতেই হবে গো, আমি আসি, তুমি নিজের খেয়াল রেখো, হ্যাঁ, টাটা। আদ্রিতাকে আর কিছু বলার সুযোগই দিল না নীল। নিজের কথা শেষ হতেই এক দৌড়ে দরজার বাইরে চলে গেল সে। সেন ম্যানসন থেকে বেরিয়ে যাদবপুরের মোড় থেকে একটা মাটির ভাঁড়ে চা খেলো নীল। উফ, মাথাটা ভীষণ ধরেছিল ওর। চায়ে চুমুক দিতেই এখন বেশ আরাম লাগছিল ওর। তারপর নিজের ফোনটা বের করে দেখলো নীল। শালিনী ফোন করেছিল তখন। সঙ্গে সঙ্গে সে কল ব্যাক করলো শালিনীকে। হ্যালো শালিনী, কোনো দরকার ছিল? তুমি ফোন করেছিলে? কিছুটা কনফিউজড হয়ে জিজ্ঞেস করলো নীল। হ্যাঁ নীল, আমার একটু সাহায্য চাই, তোমার কাছে কি সময় হবে? শালিনীর গলায় চিন্তার ছাপ স্পষ্ট। কি হয়েছে, কোথায় তুমি? সরাসরি জিজ্ঞেস করলো নীল। আমি আমার স্টোরের গেটের বাইরে তোমার জন্য অপেক্ষা করছি, একটু তাড়াতাড়ি আসবে? মিনতি করে জিজ্ঞেস করলো শালিনী।
ওর গলার আওয়াজ একদমই ভালো ঠেকলো না নীলের। তাই বেশি সময় নষ্ট না করে আধ ঘন্টার মধ্যেই গিরিশ পার্কের কাছে মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে পৌঁছে গেল সে। নীলকে দেখেই শালিনী ওর হাত ধরে টেনে স্টোরের ভিতরে চলে গেল। নীল ঢুকে দেখলো দোকানের ভিতরে প্রায় 10 জনেরও বেশি অ্যান্টিক শপের মালিক বেশ সজোরে চিৎকার করে নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে। আমি হলপ করে বলতে পারি যে এটা নকল। আচ্ছা তাই? তাহলে আমিও হলপ করে বলছি যে এটা আসল পেইন্টিং। আরে কি বলছেন মশাই, এটা রং চটে গিয়েছে একদম, কিভাবে আসল হতে পারে? সবাই মিলে একদম মাছের বাজার বানিয়ে ফেলেছিল শালিনীর অ্যান্টিক স্টোরকে। ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল নীল। তখনই ওর নজর এক ব্যক্তির উপর পড়ল। সে আর কেউ নয়, শালিনীর বাবা যোগেশ চন্দ্র মিত্র। নীল দেখলো যোগেশ বাবু টেবিলের সামনে দাঁড়িয়ে একটা পেইন্টিং এর দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন। যোগেশ কাকা, কখন থেকে তো আপনি পেইন্টিংটা দেখে চলেছেন, এটা দেখে কিছু বুঝতে পারলেন? একটি মেয়ের গলা ভেসে এলো নীলের কানে। এই আওয়াজটা বেশ চেনা চেনা লাগলো নীলের। সে মুখ ঘুরিয়ে এদিক ওদিক খুঁজতে গিয়ে দেখলো সামনে পল্লবী দাঁড়িয়ে। নীলদা, তুমি এখানে? পল্লবীর নজরও নীলের উপর পড়তেই ও অবাক হয়ে প্রশ্ন করলো। নীল কিছু উত্তর দেওয়ার আগেই শালিনী যোগেশের দিকে এগিয়ে গিয়ে বলল, বাবা তুমি বলছিলে না এমন কাউকে ডাকা উচিত যে বলে দিতে পারবে এই ছবিটা আসল নাকি নকল? আমি এমন একটা মানুষকে খুঁজে নিয়ে এসেছি। এই বলেই নীলের দিকে তাকালো শালিনী। যোগেশ চন্দ্র মিত্র হীরের ব্যবসায়ী, কিন্তু ছোটবেলায় বাবার কাছ থেকে উনি অ্যান্টিক জিনিসপত্রের বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেছিলেন। শুধুমাত্র কলকাতাতেই তার জ্ঞানের আলোচনা হতো এমন নয়, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে ভারতের সব থেকে ভালো অ্যান্টিক অ্যাপ্রেজার বলা হতো। এই মুহূর্তে সেও এই পেইন্টিংটা দেখে বলতে পারছে না যে এটা আসল না নকল। অন্য কেউ বলতে পারবে? এও কি সম্ভব? ওনার থেকে বেশি জ্ঞান আর কার মধ্যেই বা আছে? এরই মধ্যে অন্য দোকান মালিকদের মধ্যে থেকে একজন বলে উঠল, যোগেশ স্যার, আপনি এই পেইন্টিংটা চিনতে পারছেন না? এটা আসল না নকল বুঝতে পারছেন না আপনি? আমি ভাবতে পারিনি আপনি এই পেইন্টিংটার অথেন্টিসিটি বুঝতে পারবেন না। যদি আপনি না পারেন তাহলে আর কে পারবে? আপনি কোনো মজা করছেন না তো, নাকি এখন আপনার অ্যান্টিক জিনিস চিনতে পারার ক্ষমতা চলে গেছে? এত অধৈর্য হলে চলবে না। পরের পর্ব সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কিভাবে কারুকার্য করা আছে শুধু সেটা দেখলেই হয় না, ছবির কালার, টেক্সচার, এমনকি পেপারটাও পরখ করে নিতে হয়। এগুলো ভীষণ জরুরি। বেশ গম্ভীর গলায় বলে উঠলেন যোগেশ, তুমি যে পেইন্টিংটা নিয়ে এসেছো সেটা সত্যিই ভালো। স্টাইল দেখে মনে হচ্ছে যে এটা অনেক পুরনো পেইন্টিং। যোগেশ মিত্রের নজর এখনো ওই পেইন্টিং এর দিকেই ছিল। পেইন্টিংটা ভালো লাগলেও এখনো ওনার মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এবার ফাইনাল সিদ্ধান্ত শোনালেন যোগেশ। তিনি বললেন, আমার মনে হয় এই পেইন্টিংটা খুব পাতলা আর কালারটাও ফিকে হয়ে গেছে। প্রাচীন যুগের ন্যাচারাল কালার্স এরকম ফিকে হয়ে যায় না। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে আমার এই পেইন্টিংটা নকল? রাগ দেখিয়ে বলল এক ব্যক্তি। হ্যাঁ, আমার তো সেটাই মনে হচ্ছে। যদিও যোগেশ তার সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা করলেন না, তবু আজ অবধি ওনার কথার উপর কেউ কথা বলার সাহস পায়নি। ওনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা কারণেই। যোগেশ বাবু বলে দিয়েছেন এটা নকল মানে এটা নকলই, ওনার উপরে কোনো কথা হবে না। যোগেশ বাবুর সিদ্ধান্তই শেষ কথা। অ্যান্টিক স্টোরের মালিকরা বেশ জোর গলায় যোগেশ বাবুকে সমর্থন করে কথাগুলো বলল। কিন্তু সেই সময় নীল এগিয়ে এসে বলল, আমি কি একবার এই পেইন্টিংটা দেখতে পারি? এই মাথা মোটাটা আবার কোথা থেকে চলে এলো? এর সাহস তো মন্দ নয়। যোগেশ বাবুর সিদ্ধান্তের উপরে কথা বলতে এসেছে। এই যে ছোকরা, তোমার হিরোগিরি অন্য কোথাও গিয়ে দেখাও। যোগেশ বাবু নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই পেইন্টিংটা নকল। এখানে তোমার টিপ্পনির আর কোনো প্রয়োজন নেই। যাও গিয়ে নিজের কাজ করো। প্রতিবার তোমার তুক্কা কাজে লাগবে এমন ভাবলে ভুল করবে। প্রতিবার কি আর লটারি পায় মানুষ? যোগেশ বাবু সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরেও তোমার কথা বলা কি প্রয়োজন? বেকার নিজেকে হাসির পাত্র বানাচ্ছ তুমি। নীলকে যা ইচ্ছে তাই বলতে শুরু করলো অন্যান্য দোকানের মালিকরা। আগেরবারের মতো এবারেও নীল নিজের স্মার্টনেস দেখিয়ে সত্যি প্রমাণ করবে এমনটি হতে দেবে না কেউ। তাই নীল মুখ খুলতেই এক মুহূর্ত সময় নষ্ট না করে সবাই ওকে ঘিরে ধরল। এদিকে পল্লবীরও এসব খুব একটা সুবিধের বলে ঠেকছিল না। পল্লবী খুব একটা কাছ থেকে জানে না নীলকে, কিন্তু কল্যাণীর জন্মদিনের দিন নীল হীরের বিষয়ে বিভিন্ন কথা বলছিল। এই কথাটা হঠাৎ করে মনে পড়ে গেল পল্লবীর। সে মনে মনে ভেবেছিল নিশ্চয়ই নীলদার মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট রয়েছে। তাই সে আগের মতো আর ঘেন্না করতো না নীলকে। যদিও এই পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা। এটা একটা পেইন্টিং। যোগেশ মিত্র যেটাকে নকল তকমা দিয়ে দিয়েছেন। যোগেশের থেকে বেশি জ্ঞান এই বিষয়ে কারো নেই। এ কথা বোঝার পরও নীলদা কেন কথা বাড়াচ্ছে? ওর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এসব ভেবে মনে মনে হাসছিল পল্লবী। জানি না জেঠু এই কার্টুনটার মধ্যে কি এমন দেখেছিল যে নিজের মেয়ের জামাই করলো। এ শুধু সেন পরিবারকে ছোট করতে পারে, সব জায়গায় গিয়ে একটা জোকারের মতো কাণ্ড না ঘটালেই নয়। সর্বঘটের কাঁঠালি কলা ভুল করেছিল জেঠু, এখন সবাই মিলে সেই ভুলের মাসুল গুনছি। মুখ বেঁকিয়ে এসব কথাই মনে মনে ভাবছিল পল্লবী। এদিকে যোগেশও ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন নীলের দিকে। চেনা চেনা লাগছে ছেলেটাকে। সোফা থেকে উঠে বলল, তুমি তুমি তো সেন বাড়ির জামাই তাই না? বাবা, আমি একে আমার স্টোরে কাজ দিয়েছি। আমাদের স্টোরের কর্মচারীদের মধ্যে সব থেকে উঁচু পজিশনে ও আছে। ওর মধ্যে আসল নকল চিনতে পারার অদ্ভুত ক্ষমতা রয়েছে জানো। শালিনী বেশ উৎফুল্ল হয়ে কথাগুলো বলল, কিন্তু কথা শেষ হতে না হতেই ওখানে উপস্থিত অ্যান্টিক শপের মালিকরা ওহো করে হাসতে শুরু করে দিল, যেন শালিনী একটা দারুণ জোকস শুনিয়েছে। শালিনী এই ছেলেটাকে নিজের স্টোরে কাজে নিয়েছে, আর কাউকে পেল না।